জার্মান আর ফ্রান্সের দুটো ফার্মারের লড়াইয়ে লাস্ট পর্যন্ত ফ্রান্সের ফার্মাররা জয়ী হলো। কিন্তু তুমি ভাবো, এত সুন্দর একটা ম্যাচ দেখার পর যখন তোমাকে শেষ পয়েন্টে কথা বলতে হয় রেফারিং কন্ট্রোভার্সি নিয়ে, মানে তুমি জাস্ট ইমাজিন করো 11 গোলস দুটো লেগ মিলিয়ে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ তুমি কী নিয়ে কথা বলছো? রেফারিং কন্ট্রোভার্সি। আর রেফারিং কন্ট্রোভার্সিতে আসবো তার আগে ভাই সাহাব, খিউইচা কাভারেজকেলিয়া আর ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই করতে পারেনি তাদের মধ্যে সবথেকে ডিজার্ভিং যদি সবথেকে বেস্ট কোনো প্লেয়ার থেকে থাকে সেটা হচ্ছে খিউইচা কাভারেজকেলিয়া। কারণ যে ফার্স্টে গোলটা দিল ডেম্বেলে, কিন্তু সেই গোলের আসল নায়ক ছিল খিউইচা কাভারেজকেলিয়া। 1-2 করে যেভাবে বলটা নিয়ে গেল, মানে লিটারালি উপমেকানো আর লাইমার তো মানে বুঝতে পারছে না যে ওকে কীভাবে আটকে। প্রথম 30 মিনিটস তো ওদের কাছে কোনো জবাব ছিল না যে খিউইচা কাভারেজকেলিয়াকে তারা কীভাবে কন্ট্রোল করবে, তার রিমোটটা কোথায়। লাইমারকে আর উপমেকানোকে ফার্স্টে লিটারালি নাকানি চোবানি খাইয়ে একটা দুর্দান্ত পাস, আর ওখানে ডেম্বেলে পুরো ফাঁকায় দাঁড়িয়ে আর একটা সিঙ্গেল শটে ফিনিশ। 1-0 আপ হয়ে গেল পিএসজি। কিন্তু তারপরেই ঘটতে থাকে কন্ট্রোভার্সি। আর কন্ট্রোভার্সিতে আসা যাক। প্রথম কন্ট্রোভার্সি, যেটা জোয়াও নেভেসের হ্যান্ডবল, যেটার জন্য আপিল করছিল বায়ার্ন মিউনিখ। অ্যাকর্ডিং টু আইএফএবি ল 12, সেখানে বলা আছে যে যদি নিজের প্লেয়াররা বল ক্লিয়ার করার সময় যদি নিজের প্লেয়ারের হাতে বল লাগে তাহলে কিন্তু সেটা হ্যান্ডবল হিসাবে দেওয়া যায় না, মানে পেনাল্টি হিসাবে দেওয়া যায় না। সো সেখানে কিন্তু বায়ার্ন প্লেয়াররা আপিল করলেও, সোশ্যাল মিডিয়াতে বায়ার্ন ফ্যানরা অপোজ করলেও, এটার অ্যাকর্ডিং টু ল এটা পেনাল্টি হয় না। কিন্তু ওয়েট, আমি বলছি না যে রেফারি ডিসিশন একদম ঠিক। নুনো মেন্ডিস একটা ফার্স্ট ইয়েলো কার্ড খেয়েছিল জামাল মুসিয়ালাকে ট্যাকেলের জন্য, কিন্তু তারপরে সেকেন্ডে ওইটা ক্লিয়ার কাট হ্যান্ডবল ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ ক্লিয়ার রেড কার্ড, যেটা রেফারির মাধ্যমে দেওয়া হয়নি। আর যদি নুনো ফার্স্ট হাফেই রেড কার্ড খেয়ে বেরিয়ে যেত তাহলে কিন্তু ম্যাচের ফলাফলটা কিছুটা অন্যরকম হতে পারতো। আর রেফারির ডিসিশন শুধু দুটো হ্যান্ডবলের ক্ষেত্রেই না, আরও অনেকভাবে কালকে পিএসজিকে ফেভার করেছে, বায়ার্ন মিউনিখের এগেনস্টে গেছে। সেখানে দাঁড়িয়ে রেফারির একটা নাইটমেয়ার টাইপ অফ গেম গেছে। মানে যদি তুমি বলো ওই হ্যান্ডবলের ক্ষেত্রে, অনেকে হয়তো সেটা জানে না, রিল বানিয়ে দিচ্ছে যে বায়ার্ন রড, হ্যাঁ ভাই বায়ার্ন রড, বাট ওই হ্যান্ডবলটার ছাড়া বাকি সবগুলোতে রেফারি ওয়াজ এগেনস্ট বায়ার্ন মিউনিখ। এবার ম্যাচের কথায় আসি। আমরা যেটাকে সবথেকে বেশি ট্রোল করতাম যে পিএসজি ইউসিএল জিততে পারে না, মানে আগের বছরের আগে যে পিএসজি ইউসিএল জিততে পারে না, ইউসিএলে লিটারালি পিএসজি একটা ফ্লপ টিম, জাস্ট কন্টেন্ডার হিসেবে আসে। আর বলা হতো যে তারা জিততে পারে না, তার প্রধান কারণ হচ্ছে তাদের যে লিগ আছে, লিগ তাদের ফেভার করে আর মেন টাইমে তাদের ম্যাচগুলোকে ক্যান্সেল করে দেয়। কিন্তু এখন লোক আবার সেটাকেই কমপ্লেন করছে পিএসজি লিগের ম্যাচগুলো খেলছে না বলে তারা ইউসিএলে ভালো পারফর্ম করছে, তাদের প্লেয়াররা ইনজুর্ড ফ্রি আছে। বাট ভাই এটা তো দোগলামি পুরোপুরি। মানে তুমি একটা টাইমে গিয়ে ট্রোল করবে আর যখন সেটা তাদের ফেভারে যাবে তুমি সেটাকে কমপ্লেন করবে। দ্যাটস নট ফুটবল, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। তাদের লিগ তাদের ফেভার করছে, সেটা তাদের লিগের প্রবলেম, সেটা নট নান অফ আওয়ার বিজনেস। সেটা তাদের লিগের প্রবলেম, লিগ তাদের ফেভার করে। আর সেই ফেভারের জন্যই হয়তো তারা আজ ফাইনালে আর সেকেন্ড টাইম ইন রো করার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সেইটার জন্য তাদের লিগকে অনেকটাই প্রেস করতে হবে। আর যারা কমপ্লেন করছে, টেল ইউর লিগ, টেল লা লিগা, টেল প্রিমিয়ার লিগ, ডিলে ইউর গেম, এমনভাবে চলে না। লিগ ফেভার করছে মানে যে জিতছে সেটা না, লিগ আগেও ফেভার করতো, সেখানে কিন্তু পিএসজি ভালো পারফর্ম করতে পারতো না। আর শুধু পিএসজির অ্যাটাক না, পিএসজির অ্যাটাক তো আছেই, কিন্তু পিএসজির ডিফেন্স, নুনো মেন্ডিসে যদি রেড কার্ডটা পেয়ে যেত সেটা আলাদা ব্যাপার, কিন্তু উইদাউট রেড কার্ড নুনো মেন্ডিস হোয়াট আ প্লেয়ার, মার্কিউনিস টপ নচ। আর যেহেতু হাকিমি অ্যাভেলেবেল ছিল না, জেয়ার এমেরি যে একটা মিডফিল্ডার তাকে স্টার্ট করেছিল লুচো রাইট ব্যাকে, আর সে প্রপারলি তার রোলটা অ্যাকমপ্লিশ করেছে আর খেলেছে। আর হোয়াট আ পারফরমেন্স বাই জেয়ার এমেরি। কিন্তু লাস্টে যদি পাঁচোর কথায় না আসি তাহলে এই ম্যাচটা, এই পুরো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে। উইলিয়াম পাচো, হোয়াট আ ম্যান। আর ট্রুলি ইউসিএলের ম্যান অফ দ্য ম্যাচ, কালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ উইলিয়াম পাচো। আর উইলিয়াম পাচোর কিন্তু একটা খুব ইমোশনাল স্টোরি আছে। তোমরা তো নোটিস করে দেখবে উইলিয়াম পাচোর জার্সি নাম্বার কিন্তু 51। আর এটা তোমাদের জানলে একটু অবাক হবে, এই 51 জার্সি নাম্বারটা পড়ার পিছনে তার প্রধান উদ্দেশ্য হলো তার মা যে এই পৃথিবীতে আর নেই, সে মাত্র 51 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেছিলো। আর সেই দিনটা ছিল যেই দিন উইলিয়াম পাচো মাত্র 19 বছর বয়সে তার ফুটবল ডেবিউ করে। সেই দিন আনফর্চুনেটলি তার জীবনের সবথেকে খারাপ দিন আর সবথেকে ভালো দিন ছিল। সবথেকে ভালো দিন তার কারণ হচ্ছে সে ফুটবল ডেবিউ করেছিল, বাট সবথেকে খারাপ দিন তার সবথেকে কাছের মানুষ, তার সবথেকে প্রিয় মানুষটি তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গিয়েছিল। আমরা দেখেছি কাছের মানুষ চলে গেলে ফুটবল প্লেয়ারদের জীবন ফেড হতে শুরু করে। আমরা দেখেছি অ্যাড্রিয়ানো কীভাবে তার ফুটবল কেরিয়ার নষ্ট করে দিয়েছিল তার বাবার মৃত্যুর কারণে। কিন্তু উইলিয়াম পাচো সেইটাকেই তার সবথেকে স্ট্রং জিনিস বানায়। সে ঠিক করে সে তার মার নাম উজ্জ্বল করবে, অ্যান্ড 51 জার্সি পরে সে খেলা শুরু করে। আর অ্যান্টওয়ার্প থেকে সে পিএসজি পর্যন্ত তার
ফুটবল কেরিয়ারকে আরও ইভলভ করে, আর আজকে সে একটা ইউসিএল জেতার পরে আরও একটা ইউসিএলের দোরগোড়ায় আছে। আর এইসব স্টোরিগুলো শুনলে মনে হয় যেন ফুটবল জিতেছে, মানুষ জিতেছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস টু উইলিয়াম পাচো, ইউসিএল ফাইনালে আবারও একবার কোয়ালিফাই করার জন্য, আর ইউসিএল সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু এবার ম্যাচের কথায় আসি, শুধু পিএসজি ভালো খেলেছে সেইটা নিয়ে কথা বললে হবে না, বায়ার্নের খারাপগুলোও তুলে ধরতে হবে। বায়ার্ন আজকে যে জায়গায় ছিল সেই জায়গার অন্যতম প্রধান কার্যকর্তা হচ্ছে মিকেল ওলিসে, কিন্তু কালকের ম্যাচের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্লেয়ার অফ দ্য পিচ ছিল মিকেল ওলিসে। এই জন্য বলে ভাই, কোনো প্লেয়ারকে ওভার হাইপ করে দিও না যে তার কেরিয়ারটাকে এত ডাউনগ্রেডে চলে যায়। তোমরা মিকেল ওলিসেকে নিয়ে যা বলেছো, মিকেল ওলিসে অ্যাবসোলুটলি সব কিছু ডিজার্ভ করে, অ্যাবসোলুটলি মিকেল ওলিসে সব কিছু প্রেস ডিজার্ভ করে, কিন্তু প্লেয়ারটার মধ্যে এত প্রেশার পুট আপ হয়েছিল কালকে, লিটারালি মিকেল ওলিসে শো আপ পর্যন্ত করতে পারেনি। কালকে নুনো মেন্ডিস লিটারালি মিকেল ওলিসেকে পকেট করে রেখেছিল। পিচের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্লেয়ার ছিল কালকে সিম্পলি মিকেল ওলিসে। আর থ্যাংক ইউ তো বলো ম্যানুয়েল নোয়ারকে, যে ম্যানুয়েল নোয়ার ছিল বলে স্কোর লাইনটাও 1-1 স্থগিত হয়েছে। যদি ম্যানুয়েল নোয়ার না থাকতো কালকে স্কোর লাইন কুড হ্যাভ বিন 2-1, 3-1, ইভেন 4-1 পর্যন্ত হতে পারতো। অল থ্যাঙ্কস গোস টু ম্যানুয়েল নোয়ার। আর পিএসজিকে এমন একটা জায়গা থেকে ইভলভ করেছে লুইস এনরিকে, যে মানে যখন ডিপার্চার হলো কিলিয়ান এমবাপের, তখন সবাই ভেবেছিল পিএসজি ভেঙে পড়বে বা পিএসজি স্ট্রাকচার হারিয়ে ফেলবে, কিন্তু লুইস এনরিকে যে মেন্টালিটিটা পুট আপ করেছে প্লেয়ারগুলোর মধ্যে, মানে তুমি দেখো ডেমবেলে হোক, তোমার ডুয়ে হোক, আর কাভারৎসকেলিয়া হোক, যারা ফ্রন্টে তিনজন স্ট্রাইকার মানে তিনজন ফরওয়ার্ড, তারা কিন্তু প্রতিটা বার নিচে এসে প্লেয়ারদের হেল্প করছে, প্লেয়ারদের সাহায্য করছে, ডিফেন্ডারদের। সো তোমার লেফট সাইডে নুনো থেকে শুরু করে রাইট সাইডে এমডি পর্যন্ত সবাইকে সাহায্য করছে, বিশেষ করে ডুয়ে আর কাভারৎসকেলিয়া তো 87 মিনিটস অবধি নিচে নেমে এসে প্লেয়ারদের হেল্প করে যাচ্ছে, মানে হর্স, লিটারালি ইঞ্জিন। আর মিডফিল্ডে জোয়াও নেভেস, ভাই জোয়াও নেভেসের হাইট মাত্র কত, জোয়াও নেভেস ইজ লিটারালি শর্ট প্লেয়ার ভাই, কিন্তু কালকে জোয়াও নেভেস হ্যারি কেনকে হেডিংয়ে বিট করছে, মানে বুঝতে হবে কতটা খিদে, কতটা চাহিদা ছিল প্লেয়ারগুলোর মধ্যে জেতার। হ্যারি কেন মানে লিটারালি নিচে নেমে এসে বুস্কেটসের পজিশনে খেলে, সেই প্লেয়ারটাকেও কালকে নাকা নিচোমানি খাইয়ে ছেড়ে দিল এই ছেলেগুলো। আর জোয়াও নেভেসের ওই হ্যান্ডবলটা হওয়ার পর জোয়াও নেভেস কিন্তু একটু প্রেশারে পড়ে গিয়েছিল, বাট তারপরে জোয়াও নেভেস যে পারফরমেন্সটা দেখালো, আমি তো ভাই ভিটিনিয়ার কথা বলবোই না, ভিটিনিয়ার কথা বলতে বলতে মানে আমরা হাঁপিয়ে গেছি, ভিটিনিয়ার যে লেভেলের পারফরমেন্স দেয়, কিন্তু জোয়াও নেভেস, ফাবিয়ান রুইস কালকে ভিটিনিয়াকে আউটশাইন করে দিয়েছি, এত ভালো খেলেছে দুজন। কালকের ম্যাচে পাঁচও হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু কালকের ম্যাচের যারা দেখেছে ভাই, কাভারৎসকেলিয়াকে যে লেভেলের ফ্যানরা এনজয় করেছে, জাস্ট কাভারৎসকেলিয়ার হিট ম্যাপটা দেখো, মানে মানে হাঁপানো বলে একটা জিনিস আছে ফুটবলে, রেস্ট লাগে, এর রেস্ট লাগে না ভাই, এর লেফট মিডফিল্ডে খেলে, এই প্লেয়ারটা লেফট মিডফিল্ডে খেলে, টোটাল 4খানা চান্স ক্রিয়েট করেছে কালকে কাভারৎসকেলিয়া, তার মধ্যে একটা হচ্ছে বিগ চান্স, 15টার মধ্যে টোটাল 10টা গ্রাউন্ড ডুয়েলস উইন করেছে, মানে 67% রেশিও, যেটা দারুণ। আর এরিয়াল ডুয়েল একটার মধ্যে একটা উইন, মানে লিটারালি কালকে কাভারৎসকেলিয়া লিটারালি কিল করে দিয়েছে বায়ার্ন মিউনিখকে। আর আমরা কি দেখতে চলেছি পিএসজির ব্যাক টু ব্যাক ইউসিএল এর সাথে ডেমবেলের কি ব্যাক টু ব্যাক ব্যালন ডিওর হতে পারে, কারণ এই ফ্যাক্টটা আসছে আস্তে আস্তে উঠে, কারণ ফ্রান্সের টিম আমরা জানি কতটা ক্রুশাল আর কতটা ওভার পাওয়ার, আর ফ্রান্স কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য খুব প্রবল দাবিদার, আর সেখানে যদি একটা টপ লেভেলের পারফরমেন্স পুট আপ করে দিতে পারে ডেমবেলে, আর ইউসিএল যদি ঘরে তুলে নেয় উসমান ডেমবেলের টিম পিএসজি, তাহলে কিন্তু পিএসজি একটা কড়া দাবিদার রাখছে ডেমবেলের, যে ডেমবেলে আবারও ব্যালন ডিওরটা ব্যাক টু ব্যাক তার ঘরে নিয়ে আসতে পারে। আর ডুয়ের কথাই কি বলো ভাই, নেইমার চলে গেছে, ডুয়েকে রেখে গেছে, ওই যে মোমেন্টটায় ডুয়ে বলগুলো পায়ে নিচ্ছে, যে মোমেন্টটায় ডুয়ে সুইচ করছে, আর লুচোর সব থেকে পাওয়ারফুল অস্ত্র হচ্ছে উইঙ্গারদের সুইচ করে দেয়, মানে কাভারৎসকেলিয়া রাইটে, ডুয়ে লেফটে, ডুয়ে রাইটে, কাভারৎসকেলিয়া লেফটে, যেটা লুচোর একটা প্লাস পয়েন্ট। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ডুয়ে লেফট থেকেও সুইচ করছে, রাইট থেকেও সুইচ করছে, আর সুইচ অফ করে দিচ্ছিল বায়ার্ন মিউনিখের প্রতিবারে। সো টপ লেভেলের পারফরমেন্স ভাই, কী বলবো টিমটাকে, মানে পিএসজি প্রতিবার একটা কঠিন গ্রুপ ফেস করে, কঠিন টাই ফেস করে, সেখান থেকে বেরিয়ে এসে ইউসিএলের ফাইনালে আগেরবারে ইন্টারকে ধূলিসাৎ করেছে, এইবারে ফেস করবে আর্সেনালকে। আর কালকে নুয়ের বাদে বায়ার্ন মিউনিখের অতটা কেউ শো অফ করতে পারেনি, হ্যাঁ স্ট্যানিসিস কিছুটা ভালো খেলেছে, লুইস ডিয়াজ, মিকেল ওলিসে আর মুসিয়ালা পুরো কালকে অফ ছিল। হ্যারি কেন শেষ মুহূর্তে একটা গোল করেছিল, আমরা ভাবছিলাম হয়তো শেষ মুহূর্তে কি একটা ড্রামা হবে, কিন্তু না ভাই, হলো না শেষ মুহূর্তে ড্রামা। পিএসজি কোয়ালিফাইড ফর দ্য ইউসিএল ফাইনাল ওয়ান্স এগেইন, পরপর দুবারে। আর কুডোস টু ভিনসেন্ট কোম্পানি, কুডোস টু হিজ টিম। আমরা জানতাম যে সবথেকে প্রবল দাবেদার ইউসিএলের জন্য বায়ার্ন মিউনিখ, কিন্তু আনফর্চুনেটলি বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে হেরে গেছে, আর মোস্ট প্রবাবলি দ্য বেস্ট টিমের কাছেই হেরেছে। ভিনসেন্ট কোম্পানির জন্য একটা ক্ল্যাপ অবশ্যই সে ডিজার্ভ করে, টিমটাকে এত দূর এনেছে, এত ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে, লাস্টে মাথা নিচু করে ভিনসেন্ট কোম্পানিকে বের হতে হলো। আর
ব্যাকআপ হিসাবে নিকোলাস জ্যাকসন কিনেছে লাস্টে বায়ার্ন, সো সেটাও দেখতে হবে। তোমার টিমে যখন নিকোলাস জ্যাকসন আসছে মানে বুঝতে হবে তোমার টিম কতটা বাজে খেলেছে। সো কুডোস টু ভিনসেন্ট কম্পানি, কুডোস টু হিজ টিম যে তারা এতদূর কোয়ালিফাই করলো, সেমিফাইনালও খারাপ কিছু না। নেক্সট ইয়ারে তারা আবার প্রবল দাবিদারি রাখবে, আই হোপ সো, কারণ ভিনসেন্ট কম্পানি তো এখনো আছে বায়ার্ন মিউনিকে। সো দেখা যাক নেক্সট ইয়ারে কি হয়। কিন্তু এই ইয়ারে পিএসজি ফাইনাল খেলবে এগেনস্ট আর্সেনাল। আর আর্সেনালের কথা থেকে আসি, আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো দে মাদ্রিদ। তোমার টিমকে নিয়ে লোক তখনই খারাপ কথা বলবে যখন তোমার টিম পারফর্ম করতে পারবে না, যখন তোমার টিম রেজাল্ট বার করতে পারবে না তখনই তোমার টিমকে নিয়ে লোক সমালোচনা করবে, তখন তুই তোমার টিমকে নিয়ে লোক ছোট করবে। কিন্তু আর্সেনাল সবাইকে ভুল প্রমাণ করে কোয়ালিফাই করলো ইউসিএল ফাইনালে। আর্সেনাল বোরিং ফুটবল খেলে, আর্সেনাল তালিবান ফুটবল খেলে, আর্সেনাল ডিফেন্সিভ ফুটবল খেলে, আই প্লিজিং না আর্সেনালের ফুটবল। কিন্তু আর্সেনাল কারো ঠেকা নিয়ে রাখিনি যে আর্সেনাল সবাইকে এন্টারটেন করবে। আর্সেনাল ফ্যান বেসদের এন্টারটেন করুক, সেটাই যথেষ্ট। তোমাকে আমাকে এন্টারটেন করতে হবে এটার কোনো মানে নেই। আর সেটাই করলো আর্সেনাল। বুকায়ো সাকার গোল ঠিক ফার্স্ট হাফের আগে, আর আর্সেনাল সেই 1-0 গোলকে মেনটেন করলো এগেইনস্ট অ্যাটলেটিকো দে মাদ্রিদ। আর অ্যাটলেটিকো দে মাদ্রিদের স্ট্রাইকারদের কী হয়েছে ভাই? লুকম্যান শো আপ করেছে কোথায়? লুকম্যান খেলেছে কোথায়? লুকম্যানকে মানে সেই বার্সা ম্যাচটার পর থেকে লুকম্যান কই? আর অ্যাটলেটিকো দে মাদ্রিদ যেমন একটা চোকার টিম, তারা সব বড় ট্রফির জন্য কম্পিট করবে, সব বড় ট্রফির জন্য যাবে, বার্সাকে এলিমিনেট করবে, কিন্তু আনফর্চুনেটলি তারা জিততে পারবে কি না। কোপা দেল রে লস্ট। লালিগা বাদ দাও ভাই, কোনো কন্টেনশনই নেই। লালিগায় একটাই টিম আছে, সেটা হচ্ছে ফুটবল ক্লাব দে বার্সেলোনা। সুপার কোপা দে এসপানা খেলতে পারেনি। ইউসিএল চান্স ছিল আর্সেনালকে বিট করো, ফাইনালে যাও, কিন্তু সেখানেও তারা শিট করে দিল। আর সেই সুবাদেই আর্সেনাল কোয়ালিফাই করে গেল ইউসিএল এর ফাইনালে। আর শুধু অনলি কোয়ালিফাই করে গেল না, আর্সেনাল লিটারালি মানে ডিক্লান রাইসে একটা কোড ছিল যে আমরা যদি একটা গোল দিয়ে দিই আমরা নিশ্চিত থাকবো যে আমরা কোয়ালিফাই করবো ফাইনালের জন্য, আর সেইটাই হয়ে গেছে। ডিক্লান রাইস সেটাকে প্রুভ করেছে। আর মিকেল আর্টেটার একটা খুব ব্রেভ ডিসিশন, খুব পাওয়ারফুল ডিসিশন ছিল যে সে স্টার্ট করাবে মাইলস লুইস কেলিকে জুবিমেন্ডির আগে। মানে বুঝতে পারছো, জুবিমেন্ডি যাকে নিয়ে সবসময় বলা হয় যে জুবিমেন্ডি নেক্সট বিগ থিং, মিকেল আর্টেটা বললো বসো ভাই, পেপের শীর্ষ, কিছু তো করতে হবে, কিছু তো আউটস্ট্যান্ডিং আউট অফ দ্য বক্স করতে হবে। সো জুবিমেন্ডিকে বসিয়ে দিল, স্টার্ট করালো মাইলস লুইস কেলিকে। আর লুইস কেলি কোথাও ডিসঅ্যাপয়েন্ট করেনি ভাই, লুইস কেলি লিটারালি টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে। কিন্তু আমি আর্সেনাল ফ্যানদের কাছে একটাই নিবেদন করবো, ব্রো তোমরা যদি ইউসিএল জিতেও যাও প্লিজ বলো না মেসি থেকে সাকা বেটার। ভাই তোমাদের ফ্যান বেসকে এই জন্য লোক একটু হেট করে, বিকজ তোমাদের ফ্যান বেস এমন কথা বলে দেয়, এমন কিছু বলে দেয় যেটা নর্মাল মানুষের সহ্যের বাইরে চলে যায়। ফুটবল ওয়াইজ দেখতে গেলে আর্সেনাল প্রপারলি কালকে ডমিনেট করেছে, প্রপারলি হিউমিলিয়েট করেছে অ্যাটলেটিকোকে। হ্যাঁ 1-0 গোল লাইন ভাই, কেউ বলবে কি হিউমিলিয়েট করেছে, কি ডমিনেট না ভাই, লিটারালি যদি তুমি ফুটবল হিসেবে দেখো হিউমিলিয়েট এটাকেই বলে। তোমার লাস্টের দিকে অ্যাটলেটিকো দে মাদ্রিদ কী করেছে বলো তো? সরলতকে এনেছে অ্যান্ড জাস্ট মানে কিছু একটা আউট অফ দ্য বক্স হয়ে যাক, কিছু একটা এমন কিছু একটা হয়ে যাক যাতে অ্যাটলিস্ট তারা মুখ লুকানোর জায়গা পায় যে ড্র করেছি, ফাইনালে গেছি, পেনাল্টিতে গেছি। সালিবা আর গ্যাব্রিয়াল অতটা সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। সালিবা আর গ্যাব্রিয়াল বললো ওয়েট আছি আমরা, প্রতিটা বল ক্লিয়ার, প্রতিটা বল বার করলো, সরলতকে লিটারালি চলতে দিল না, আর 1-0 গোল লিড মেনটেন করলো। আর যখন তোমার ফাইনালে গোলকিপিং একজন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হবে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, বুঝতে হবে যে প্লেয়ারটা কতটা ক্রুশাল। আর এই বছরে ইয়াসিন ট্রফিতে যদি ডেভিড রায়ার জায়গায় অন্য কোনো গোলকিপার হাত রাখে ভাই শেষ, গেমস গন ভাই। ডেভিড রায়া ট্রু ডিজার্ভিং ইয়াসিন ট্রফি উইনার এই সিজনের। আর আরও একবার সেকেন্ড হাফে সাবস্টিটিউশনগুলো দিয়েগো সিমিওনের ফ্লপ হলো, সাবস্টিটিউশনের কাছেই ম্যাচটা হেরেছে। বিশ্বাস করো আমার মনে হয় সাবস্টিটিউশনেই আর্সেনাল ম্যাচটা জিতে গেছে, মানে অ্যাটলেটিকো দে মাদ্রিদ সাবস্টিটিউশনে। আর আরও একবার দিয়েগো সিমিওনের কাঠগোড়ায় দাঁড়িয়ে যে তার টিম এত স্পেন্ড করলো, 500 মিলিয়ন স্পেন্ড করলো, স্টিল তারা ট্রফিলেস। মাদ্রিদ ট্রফিলেস, অ্যাটলেটিকো দে মাদ্রিদ ট্রফিলেস, দুটো টিমই ট্রফিলেস চলে গেল প্রপারলি এই সিজনে। এবার যদি বলো ফাইনালে কী হতে পারে, দেখো ভাই ফাইনালে এভরিথিং ইজ পসিবল, যে কোনো টিম জিততে পারে, যে কোনো টিম ফাইনালে শো আপ করতে পারে। আর অনেস্টলি আমার মনে হয় না যে আগের সিজনের মতো পুরো ক্ল্যাপ করে দেবে পিএসজি আর্সেনালকে, অন্য টিমকে করতে পারতো, বাট দিস ইজ আর্সেনাল। আর আর্সেনালকে ক্ল্যাপ করা অতটা সহজ না। আর্সেনাল ডিফেন্সিভলি খুব স্ট্রাকচার টিম, ইভেন বেন হোয়াইট যেভাবে ওভারল্যাপগুলো করে, তোমার মোস্ট প্রবাবলি ফাইনালে খেলবে জুবিমেন্ডি লুইস কেলির জায়গায়। বেন হোয়াইট আর ক্যালাফিওরি যেভাবে ওভারল্যাপ করে সেইখানে কিন্তু পিএসজির কিছুটা ডামাডোল ব্যাপার হতে পারে। আর পিএসজিকে আমরা দেখেছি ডিফেন্সিভলি, কিন্তু পিএসজি কালকে ভালো খেলেছে, কিন্তু ডিফেন্সিভলি পিএসজিকেও বিট করা সম্ভব, ডিফেন্সিভলি পিএসজিকেও ব্যাকড্রর দেওয়া সম্ভব। সো সেইখানে দাঁড়িয়ে এভরিথিং ইজ পসিবল। আর ফাইনালের আগে একটা প্রেডিকশন ভিডিও তো আসবেই যে কোন টিম জিততে পারে, কোন টিম না জিততে পারে। কিন্তু এখন তুমি যদি আমাকে বলো কোন টিমের পাগড়া ভারী, কোন টিম বেশি এগিয়ে আছে, সেইটা আমি বলবো না, বিকজ এই ভিডিওটা ফাইনালের দিনই বলবো। কিন্তু ফাইনালে এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পসিবল।
এই ছিল ওভারঅল ইউসিএল দুটো সেমিফাইনাল ভিডিও। আর্সেনাল একটু হারাম ফুটবল খেলে একটু 2-1 গোলের ব্যবধানে কম লিড নিয়ে কোয়ালিফাই করলো ইউসিএলের ফাইনালে। ওদিকে 11 গোল থ্রিলার পিএসজি কোয়ালিফাই করলো ইউসিএলের ফাইনালে। রবারি, কন্ট্রোভার্সি, ব্যাকল্যাশ, ডিফেন্ডিং, স্ট্রাইকিং অ্যাবিলিটি সব কিছু হয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিএসজি অ্যান্ড আর্সেনাল আর দ্য টু ফাইনালিস্ট ইউসিএলের। আর আমাদের সবার টিম সোফা এফসি। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও। অনেকদিন পরে ভিডিও এসছে, কনসিস্টেন্সি অ্যাট পিক। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে দেবে। গুড বাই।